বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিগত দিনের আলোচনার প্রেক্ষিতে টাইম ভ্যালু অফ মানির অ্যানুইটি অর্থাৎ বার্ষিক কিস্তি এ সম্পর্কে যে আলোচনা বা আলোকপাত করেছিলাম তার উপর ভিত্তি করে যে কোনো কার্যক্রম ভবিষ্যতে আমরা একটা কিস্তির পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে কিভাবে আমরা এটা নির্ণয় করব সে সম্পর্কে আলোকপাত করব। তো মূলত যে কথাটা আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এই যে আজ থেকে 5 বছর 7 বছর 10 বছর পর একটা সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে একটা স্থায়ী সম্পদ অথবা কোনো কিছু গাড়ি বাড়ি অথবা অন্য কোনো কিছু খরিদ করতে চাও, সেক্ষেত্রে তুমি আজ থেকে কিভাবে একটা ব্যাংকের সাথে ট্রানজ্যাকশান অর্থাৎ লেনদেন করলে তুমি এই কার্য সম্পাদন করতে পারবে সে সম্পর্কে আমরা কত টাকা করে দিলে পারে আগামী 5 বছর 7 বছর 10 বছর পর 10 লক্ষ 5 লক্ষ 3 লক্ষ 60,000 50,000 টাকা পেতে পারি তার নির্ণয়ের জন্য যে কৌশল সেটাকে আমরা আগেই বলেছি যে একটা নির্দিষ্ট সমান্তর নির্দিষ্ট পরিমাণ কিস্তির মাধ্যমে ভবিষ্যতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার যে লেনদেন একেই আমরা বার্ষিক বৃত্তি বলেছিলাম। এর আলোকেই আজকে আমরা কিস্তির পরিমাণ নির্ধারণ করব বা নির্ধারণের নিয়ম নীতি শিখব ম্যাথমেটিক্যাল টার্মে। ধরে নাও তুমি তোমার একটা বোন আছে, ভবিষ্যতে তার জন্য সে পড়ালেখা করছে, ডিগ্রি পাশের পর তাকে তুমি একটা উপঢৌকন হিসেবে ল্যাপটপ খরিদ করে দিতে চাও। তাহলে আমি কি বলছি যে তোমার একটা ছোট বোনের জন্য আগামী 5 বছর পর তার গ্র্যাজুয়েশন ডিগ্রির প্রেক্ষিতে উপঢৌকন হিসাবে তাকে একটি ল্যাপটপ খরিদ করে দিতে চাও। এই ল্যাপটপের খরিদ মূল্য যদি 60,000 টাকা হয় এবং তুমি ব্যাংকে যে ইনস্টলমেন্ট করবে তার বিপরীতে যদি ব্যাংক কর্তৃপক্ষ তোমাকে 11% হার সুদে ইন্টারেস্ট পে দেয় এবং মেয়াদকাল যদি 5 বছর হয় আর কিস্তিটা যদি মাসিক ভিত্তিতে হয়, তাহলে পারে তোমার কিস্তির পরিমাণটা কত হবে তার নির্ণয় করতে হবে। অর্থাৎ আজ থেকে তুমি মাসে কত টাকা করে প্রদান করলে 5 বছর পর 11% হার সুদে তুমি তোমার বোনের ডিগ্রি পাশের পর তুমি তাকে 60,000 টাকা দিয়ে ল্যাপটপ খরিদ করে দিতে সক্ষম হবে। এই যে 60,000 টাকা তুমি আজ থেকে জমা করতেছো, অর্থাৎ তোমার কিস্তিটা কত হবে তার নির্ণয়ের যে কৌশল সেটাই আমরা আজকে আলোকপাত করছি। দেখো আমরা লিখেছি যে এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু, তারপর দেখো লিখেছি a × 1 + k। এ হচ্ছে কিস্তির পরিমাণ, কে হচ্ছে কস্ট অফ ইকুইটি অথবা রেট অফ ইন্টারেস্ট। এখানে আরো লিখেছি এম হচ্ছে নাম্বার অফ মান্থ, তারপর লিখেছি এন নাম্বার অফ ইয়ার। এছাড়া আর আমাদের অন্য কিছু নাই। অর্থাৎ আমরা যে কথাগুলো বললাম তার উপর ভিত্তি করেই তুমি কত টাকা করে ব্যাংকে জমা করলে পারে তুমি তোমার বোনের জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রির পর একটা সুন্দর ল্যাপটপ উপহার দিতে সক্ষম হবে। তাহলে আমরা এখানে কি বলছি যে ফিউচার ভ্যালু 60,000, কস্ট অফ ইকুইটি বা রেট অফ ইন্টারেস্ট 11%, n = 5 years, m = 12। এবার বলা হচ্ছে a = what। অর্থাৎ আমাদের এই সমস্ত তথ্যাদি দেওয়া আছে, এর ভিত্তিতে আমরা 5 বছর পর কত টাকা করে এই কিস্তি দিলে পারে আমরা বা তুমি তোমার বোনের জন্য একটা সুন্দর ল্যাপটপ উপহার দিতে সক্ষম হবে। তো এটা নির্ণয়ের জন্য কিছু না, আমাদের এই ফর্মুলাটা বা এই সূত্রটা প্রয়োগ করলে পরে আমরা এই কিস্তির পরিমাণ নির্ণয় করতে পারবো। এভাবেই আগামী দিনের ভবিষ্যতের জন্য মানুষ যে কোনো কার্যক্রম পরিচালনা করতে গেলে পারে তার কত পরিমাণ টাকা দিতে পারলে পারে সে একটা ভবিষ্যতে একটা সুন্দর জিনিস উপহার অথবা সুন্দর একটা কার্যক্রম সম্পাদন করতে সক্ষম হবে। শুধু এই ল্যাপটপের ক্ষেত্রেই নয়, তুমি একটা গাড়ি অথবা একটা বাড়ি খরিদ করতে চাও যার মূল্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এই কোটি টাকার বিপরীতে তুমি আজকে কত টাকা করে মান্থলি জমা করতে পারলে পারে তুমি ওই কোটি টাকার সম্পদে রূপান্তরিত হতে পারবে বা তুমি খরিদ করতে পারবে বা উপঢৌকন হিসাবে তোমার পরিবার পরিজনকে দিতে পারবে। এটা নির্ণয়ের জন্য আমরা ইনস্টলমেন্ট কিস্তি এখানে এটা আমরা নির্ণয় করা শিখব। তাহলে আমরা এখানে লিখেছি যে এফভি অর্থাৎ 60,000 টাকা আমরা 5 বছর পর পেতে চাচ্ছি, যার ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে 11% ইন্টারেস্ট প্রদান করবে আর সময় দেবে 5 বছর।
আর প্রতি বছরে 12টা কিস্তি সেই হিসেবে m লেখা আছে 12 এবং a ইকুয়াল টু 1। এখন আমরা এই তথ্যগুলো যদি এই ফর্মুলাতে ইনপুট দেই তাহলে পরে আমাদের কিস্তির পরিমাণ অর্থাৎ a ইকুয়াল টু হোয়াট এটা ক্যালকুলেটেড হবে অর্থাৎ নির্ণীত হবে। তো আমরা এখন এই তথ্যে বা এই সূত্রে আমাদের এই যে দেওয়া তথ্য আছে সেগুলো ইনপুট দেই। এ সমান আমাদের লেখা আছে 60,000 টাকা, লিখলাম 60,000 টাকা ইনটু ফর্মুলা a k is equal to 11% divided by a is equal to 11%, m is equal to 12 bracket m is equal to 12 into n is equal to 5 minus 1 into 1 plus k মানে 11%, m মানে 12 ব্র্যাকেট ক্লোজ। দেখো আমরা যেটা লিখলাম a 1 লিখলাম k ইকুয়াল টু 11%, তার উপর ছিল m 12, n 5, এবার k 11%, m 12 minus 1 into 1 plus k 11% এবং m 12। পরিষ্কার কিনা? আমরা পরিষ্কার করার চেষ্টা করব। অর্থাৎ আমরা এই জিনিসটাই অর্থাৎ আমাদের যে তথ্য দেওয়া আছে সেই তথ্যটাই আমরা ফর্মুলাতে বসিয়েছি, এর বাইরে কোনো কার্যক্রম করে নেই এবং এর মাধ্যমেই ধীরে ধীরে আমরা যদি ক্যালকুলেশন করতে অগ্রসর হই তাহলে পারে এই a এর পরিমাণ অর্থাৎ এখানে এই যে যেটা দেওয়া আছে a দেওয়া আছে a ইনটু এটা আমরা পেয়ে যাব। তাহলে লক্ষ্য করো আমরা 60,000 ইজ ইকুয়াল টু a ইনটু 1 প্লাস 11% টু দি পাওয়ার 12 ইনটু 5 হোল ডিভাইড বাই 11% ডিভাইডেড বাই 12 মাইনাস 1 প্লাস 11% ডিভাইডেড বাই 12 এটুকুন আমরা উল্লেখ করেছি। এবার আমরা এটাকে ধীরে ধীরে ক্যালকুলেশন এটাকে অর বা আমরা লিখতে পারি। আবার লিখলাম অর বা 60,000 is equal to a into 1 plus 11% মানে 0.11 divided by 0.11 by 12 এর উপর আমাদের পাওয়ার দেওয়া আছে 12 আর 5 plus 12 60 minus 1 plus পরিষ্কার কিনা দেখো আমরা শুধুমাত্র ওই পার্সেন্টটাকে দশমিকে কনভার্ট করেছি আর কোনো কিছুই পরিবর্তন করি নাই। অর্থাৎ 11% সমান কত সেটাই শুধু লিখেছি আর কোনো কিছু করিনি। আর এই 12 গুণন 5 5 12 60 এটুকুন আমরা করলাম। এবার এর আলোকেই আমরা উপরের বিষয়বস্তুগুলো একটু মুছে দিলাম অঙ্ক ক্যালকুলেশন করার সুবিধার্থে। তাহলে এবার দেখো এটা আমরা যদি আবার লিখি অর a 60,000 is equal to a into 1 point to the power 60 minus 1.1 by 12 into 1 plus একইভাবে লিখেছি, শুধুমাত্র এক এর সাথে যোগ করেছি, পাওয়ার যেগুলো আছে সব কিছু ওকে রেখেছি, কোনো পরিবর্তন আনয়ন করি নাই, কোনোই পরিবর্তন আমরা এখানে আনয়ন করি নাই। এবার আমরা নেক্সট পরবর্তীতে ধাপে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে
এই 1.11 টু দি পাওয়ার 60 এই জিনিস সমান কত সেটা আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে পরে এটা আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে এটা যদি তুমি ওই 1.11 বা 1.11 এটাকে 60 বার গুণ করো তাহলে তোমার প্রচুর সময় লাগবে। এই সময় কালক্ষেপণ না করে তোমরা ক্যালকুলেটরে যাবে, সহজভাবে হয়ে যাবে এবং এর মান তোমরা অতি সহজে পেয়ে যাবে। এবং সেটা আমরা দেখাচ্ছি। এই 1.11 is equal to 1.00 1.009167 minus 1 এর নিচে দেখো 0.1/12 এর মান হচ্ছে 0.009 167 into 1 plus 0.009 167 আমরা কিছুই করিনি, শুধু এই পাওয়ারটা এখানে দিলে পরে এত হয়। এখন আমরা এটা আবার ক্যালকুলেশন পরবর্তী ধাপে যাচ্ছি। 60,000 a ইন্টু এটা থেকে এটা বাদ দিলে যেটা থাকবে আমরা এটাকে গুণ করে যেটা গুণ করেছে পাওয়ার দিয়েছিলাম, সেখানে আমাদের মান এসেছিল 7289499995। এবার আমরা এটা থেকে এটা বাদ দিলে পয়েন্ট বা 0.898949995 ডিভাইডেড বাই 0.009 এটা যোগ করলে পরে গুণন 1.0091667। এবার আমরা এটাকে এটা দ্বারা ভাগ করলে এবং এর সাথে গুণ করলে পারে যে জিনিসটা পাবো সেটা আমাদের, অর্থাৎ এখানে আমরা আবারও লিখছি 60,000 into a into 79.5152 into 1.009167 এবং এটাকে যদি আমরা গুণ করি 60,000 is equal to a into 80.2441। এখন আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে উপরে চলে গেলাম। এখন আমরা লিখেছি অতএব a is equal to এর সাথে যেটা আছে সেটা নিচে আসবে আর উপরটা উপরে যাবে। তাহলে এখানে 60,000 ডিভাইডেড বাই 80.2441
2441 is equal to 0.72। সুতরাং A is equal to 747 টাকা 72 পয়সা। পরিষ্কার কিনা? অর্থাৎ আমরা অঙ্কটা ক্যালকুলেশন করেছি, অন্য কোনো কিছু করি নাই। এই ছিল আমাদের এই কিস্তির পরিমাণ। অর্থাৎ তুমি তোমার ছোট বোনকে যে একটা ল্যাপটপ প্রদান করতে চেয়েছিলে, সেই ল্যাপটপের জন্য তোমার প্রতি মাসে 747 টাকা 72 পয়সা কিস্তি প্রদান করলে 11% হার সুদে 5 বছর পর মাসিক ভিত্তিতে এই টাকা প্রদান করলে তুমি 5 বছর পর 60,000 টাকা দিয়ে তোমার ছোট বোনের জন্য একটা সুন্দর উপঢৌকন ল্যাপটপ খরিদ করতে পারবে। এভাবেই আমরা আগামী দিনে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে এভাবে আমরা কিস্তি নির্ণয় করতে পারবো, এবং এটাই আমরা শিখলাম। তোমরা বাসায় সুন্দর করে বিষয়টা দেখবে, এবং দেখলে পরে তোমরা এটা সুন্দর করে বুঝতে পারবে। আর ম্যাথমেটিক্যাল টার্ম প্র্যাকটিস ছাড়া একবার দেখে বোঝা যাবে না, তাই তোমরা বারবার অনুশীলন করবে। তোমাদের সুস্বাস্থ্য সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আগামী দিনে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।